আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুগণ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের আলোচনার টপিকস হলো ডলার কীভাবে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আপনি হয়তো অনেকেই জানেন আন্তর্জাতিক বাণিজ্যের 80% লেনদেন হয়ে থাকে ডলারের মাধ্যমে, কিন্তু এই ডলার একদিন এতটা শক্তিশালী হয়ে ওঠেনি। তাহলে চলুন আলোচনা করা যাক মার্কিন ডলারের আধিপত্য এবং তার আদ্যপ্রান্ত নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত মূলত স্বর্ণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রিত হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকা তার যত সামরিক সরঞ্জাম ও অন্যান্য যুদ্ধাস্ত্র বিক্রি করে মূলত স্বর্ণের মাধ্যমে। এই মতো অবস্থায় যুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বের মোট রিজার্ভের 70% স্বর্ণ মজুদ হয় আমেরিকান কোষাগারে। এর ফলে ঠিক তখনই সুযোগ বুঝে আমেরিকা ও তার 44টি মিত্র রাষ্ট্র মিলে একটি আন্তর্জাতিক সম্মেলন করে, যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত। সেখানে তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে বিশ্ব অর্থনীতি পরিচালিত হবে মূলত ডলারের মাধ্যমে। তাহলে এই তখন থেকেই মূলত আসলে ডলারের আধিপত্যটা শুরু হয়। এরপর 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তিতে উপনীত হয়, সেটি হলো সৌদি আরবের সঙ্গে। তারা সৌদির সঙ্গে চুক্তি করে যে এখন থেকে আন্তর্জাতিক তেল বাণিজ্য মূলত নিয়ন্ত্রণ হতে হবে ডলারের মাধ্যমে, যা পেট্রোডলার নামে পরিচিত। ঠিক তার কয়েক বছর পরে 1975 সালে ওপেক, যে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানভুক্ত দেশ, তারাও একই চুক্তি করে এবং একই পথে হাঁটে, যার ফলে ধীরে ধীরে মার্কিন ডলার আরও শক্তিশালী হয়ে উঠতে থাকে। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদিকে একটি চুক্তিতে আশ্বস্ত করে যে সৌদির যে নিরাপত্তা সেটি মূলত আমেরিকা দেখভাল করবে। এরপরে আসলে যদি আমরা লক্ষ্য করে থাকি, ডলার দিন দিন তার আধিপত্য বিস্তার করতে থাকে। ঠিক 2022 সালে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরে বিষয়টা একটু আবার নতুন করে আলোচনা আসে যে ডলারের আসলে সর্বশেষ আর কতটা এগোতে পারবে। যদিও গত এক যুগ ধরে চীন এবং সৌদি আলোচনা চালিয়ে যাচ্ছে যে তারা কীভাবে ডলারের পরিবর্তে ইউয়ান দিয়ে তেলের লেনদেন করবে, কিন্তু এখনও এই আলোচনা সফলতার মুখ দেখেনি। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো সৌদি তেলের 25% ক্রেতা হলো চীন, কিন্তু মূলত আমেরিকার চাপ এবং সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাবের কারণে সৌদি এখনও এই সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। আসলে যদি আমরা পৃথিবীর অর্থনৈতিক লেনদেনের একটি ভারসাম্য দেখতে পাই গত 500 বছরে, তাহলে দেখতে পারবো যে গত 500 বছরে রাজত্ব করা মুদ্রাগুলো হলো মূলত পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স এবং ব্রিটিশ পাউন্ড। ব্রিটিশ পাউন্ড আসলে মূলত 1920 সাল থেকেই মার্কিন ডলারের কাছে পিছিয়ে পড়ে। এর ফলে সুযোগ তৈরি হয় মার্কিন ডলারের একক আধিপত্য, এবং ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের পরে বিষয়টি আবার মূলত আলোচনা শুরু করেছে যে ডলারের কি কোনো বিকল্প হবে কি না। তবে এক্ষেত্রে রাশিয়ান রুবল এবং ইউয়ান বাজারের গতি প্রকৃতির উপর নির্ভর করার কারণে এবং সরকার কর্তৃক হস্তক্ষেপের কারণে মূলত আসলে এটি ডলারের সমপর্যায়ে যেতে পারছে না। অন্যদিকে ডলার মূলত বাজার অর্থনীতির উপর নির্ভর করে। তবুও যে বিষয়টি আসলে একটি উল্লেখযোগ্য বিষয় সেটি হলো 2016 সালে IMF চীনা মুদ্রা ইউয়ানকে একটি আন্তর্জাতিক ও বৈশ্বিক মুদ্রা হিসেবে ঘোষণা করেছে। সর্বশেষ যে IMF কর্তৃক বিশ্ব বাণিজ্যর যে একটি চিত্র তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক রিজার্ভের ক্ষেত্রে ডলারের জমা আছে 58.81%, ইউরো 20.66% এবং ইউয়ান 2.8%। অর্থাৎ আমরা একটা জিনিস আসলে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এখনও চীনা ইউয়ান মার্কিন ডলার থেকে যোজন দূরে অবস্থান করছে। আর অন্যদিকে আসলে ইউরো কোনো একক মুদ্রা নয়, এটি একটি আন্তর্জাতিক গোষ্ঠী, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক মুদ্রা, যার ফলে আসলে এটি যে মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করবে এত সহজে এটা আসলে সম্ভব নয়। যাই হোক, তারপর মার্কিন ডলার যে অবস্থায় আছে সেখান থেকে আসলে একমাত্র চীনা
চীনা ইউয়ান এবং রাশিয়ান রুবলই যদি একত্রিত বা আন্তর্জাতিক কোনো জোট গঠন করে, তবেই ডলারের আধিপত্য কমানো সম্ভব এবং আন্তর্জাতিক বাণিজ্যে একটি বৈষম্যমূলক অবস্থান গ্রহণ করা সম্ভব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।